হ্যালো ছোট বাচ্চারা, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো। যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, ক্লাস 5 থেকে শুরু করে 6, 7, 8, 9, 10 সব ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আলোচনা করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে। এই দুটো ক্ষেত্রফলের যে সূত্রগুলো কিভাবে হলো বা সূত্রগুলো কেমন করে বা সূত্রগুলো আমরা কিভাবে ব্যবহার করি সেটা নিয়ে বাচ্চারা অঙ্ক কিন্তু দেখতে হবে ধ্যান দিয়ে। মজার ব্যাপার আছে, সূত্রগুলো কিভাবে আসলো এটা কিন্তু ভালো করে যদি দেখো তাহলে সূত্রগুলো মুখস্থ করতে হবে না। মুখস্থ না করলে এমনিও সূত্র হয়ে যাবে। তোমাদের কিন্তু ভালো করে ক্লিয়ার করে দেখতে হবে যে সূত্রগুলো কিভাবে হলো বা কেন কোন সূত্রটা কিভাবে আমরা প্রয়োগ করবো সেই ব্যাপারটা আছে। অনেকে কিন্তু সূত্রটা মুখস্থ করে, যে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তারপরে কি পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আসলে ব্যাপারটা কি আছে যে আমাদের বাস্তব ক্ষেত্রে আমরা কোন জায়গায় বা কিভাবে ওই জিনিসটাকে ব্যবহার করব। অঙ্ক শুধু কি আমি খাতায় কলমে খালি কাজ করে দিয়ে আসলাম, আমি কিছু নাম্বার পেলাম না, আমাদের বাস্তব ক্ষেত্রে সেটাকে ব্যবহার করতে জানতে হবে। প্রথমে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ব্যাপারটা বুঝবো। তো আয়তক্ষেত্র জিনিসটা কি? আয়তক্ষেত্র হচ্ছে এরকম, আর বর্গক্ষেত্র হচ্ছে এরকম। এটা হচ্ছে আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে বর্গক্ষেত্র। ছোট বাচ্চারা, তো আয়তক্ষেত্র সম্পর্কে যদি আমরা খুব ভালো করে জানতে চাই, মানে খুব ভালো করে আয়তক্ষেত্র ব্যাপারটা যদি কনসেপ্টটা দেখবো খুব ভালো করে ক্লিয়ার করতে চাই, তাহলে কিন্তু এখান থেকে অনেক কিছু আমরা জানতে পারবো। প্রথমে আমরা যদি বলি আয়তক্ষেত্র কাকে বলে, বা একটা আয়তক্ষেত্র তৈরি করতে গেলে আমাদের কি কি ইনফরমেশন দরকার আছে, কি কি দরকার আছে। একটা আয়তক্ষেত্র তৈরি করতে গেলে আমাদের আমাদের কিন্তু দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হলো দৈর্ঘ্য, একটা হলো প্রস্থ। এই দুটো জিনিস কিন্তু দেওয়া থাকবে, সেটা মার্কিং করা থাকে। দৈর্ঘ্য আর প্রস্থ কি থাকবে, মার্কিং থাকবে। তো একটা আয়তক্ষেত্র করতে গেলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু জানতে হবে। আর বর্গক্ষেত্র করতে গেলে আমাদের কি বাহু জানতে হবে, একটা বাহু সম্পর্কে আমাদের জানতে হবে। তো তুমি যদি বলো যে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ যা আছে একটু বর্গক্ষেত্রেরও দৈর্ঘ্য প্রস্থ, এটাও দৈর্ঘ্য, এটাকে প্রস্থ বলতে পারো, কিন্তু এটা যেহেতু প্রত্যেকটা বাহুই সমান, সেই ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, সেই ক্ষেত্রে এটা আমরা বাহু বলি ওটার ক্ষেত্রে, ওই জন্য আমরা কি বলি, বাহু। তবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেরকম যেমন আয়তক্ষেত্র সম্বন্ধে আমি ভালো করে জানি, তো সবার আগে আয়তক্ষেত্র ছবি আঁকলাম। এবার এখান থেকে আমরা কি কি জানবো, মানে এই আয়তক্ষেত্রটা কি আসলে ব্যাপারটা, কি কি জানতে পারবো সেই ব্যাপারটা একটু বুঝি, তারপরে আমরা অঙ্কতে যাই। আগে ব্যাপারগুলো যদি জানি তাহলে কি অঙ্ক করতে আমাদের কিভাবে সুবিধা হবে। তো আয়তক্ষেত্র জিনিসটা কি? আয়তক্ষেত্র জিনিসটা হচ্ছে যে এখান থেকে আমরা কি কি জানতে পারবো। এইটুক জায়গাকে আমরা কি বলবো, এইটুক জায়গাকে আমরা বলবো দৈর্ঘ্য। এই জায়গায় কি বলবো, দৈর্ঘ্য বলবো। দেখতে পাচ্ছ তোমরা, এইটুক জায়গাকে আমরা দৈর্ঘ্য বলবো। আর এইটুক পোর্শনকে, এইটুক পোর্শনকে আমরা বলবো প্রস্থ। এইটুক পোর্শনকে আমরা প্রস্থ। খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে দেখবে যে এই জায়গাটা, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা কি প্রস্থ। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, যদি এটাই বলি, এই প্রত্যেকটা সাইডকে বলে বাহু, প্রত্যেকটা সাইড কি হবে, সমান। এটাও বাহু, এটাও বাহু, এটাও বাহু, এটাও বাহু। এটা হচ্ছে এটা হচ্ছে বর্গক্ষেত্র। এখান থেকে আমরা আর কি কি জানতে পারবো। তাহলে আমরা একটা আহ আয়তক্ষেত্র করতে গেলে আমাদের কি জানতে, আমাদের আয়তক্ষেত্র করতে গেলে কিন্তু আমাদের বাহু দুটা দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আমাদের জানতে হবে। এবার দৈর্ঘ্য প্রস্থ জানার পর এখানে আরো কি আয়তক্ষেত্র আমরা কাকে বলি, ব্যাপারটা যদি বলি কাকে বলে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যা বিপরীত বাহুগুলো কি হবে, সমান। বিপরীত বাহুগুলো, এই বাহুটা সমান এটা, এই বাহুটা, এই বাহুটা সমান এটা, যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হতে হবে। কি হতে হবে, সমান হতে হবে, সমান্তরাল হতে হবে। এই বাহুটার সঙ্গে এই বাহুটা কোনো সময় কি হবে, লাগবে না। আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা কোনো সময় কি হবে, লাগবে না। এটা বলে সমান্তরাল। সমান হতে হবে, সমান্তরাল হতে হবে, আর যার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হতে হবে। এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90। এবার এইটা 90, মানে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, আর এই কোণটা কি হবে, 90 ডিগ্রি। তো দেখো এটা আয়তক্ষেত্রে আমরা কত কিছু বুঝতে পারতেছি। তো আয়তক্ষেত্র কনসেপ্টে তো অনেক কিছু একটু বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা 90, এটা 90। তো আমাদের অঙ্কের ক্ষেত্রে যতটুকু দরকার আছে আমরা শতটুকু জানবো, তার থেকে বেশি এই ক্ষেত্রে আমাদের অতটা না জানলেও হবে, অঙ্কগুলো আমাদের হয়ে যাবে। তাও আমরা একটু জানার চেষ্টা করি। এবার প্রত্যেকটা কোণ কত হচ্ছে, 90 ডিগ্রি করে হচ্ছে। তো একটা আয়তক্ষেত্রের যদি আমরা বলি যে তাহলে মান কত, তাহলে চারটা কোণের মান কত, 90 করে হচ্ছে। তার মানে একটা আয়তক্ষেত্রের যদি আমরা বলি আয়তক্ষেত্রের মান কত, ক্ষেত্রে মান, তাহলে কত হবে, 9। কয়টা কয়টা নাইন আছে, চারটা নাইন আছে। কত আছে, চারটা নাইন। তার নাম কত হবে, 36। তাহলে 36, এটা আয়তক্ষেত্রের মান কত, 36। আয়তক্ষেত্রে যা মান হবে বর্গক্ষেত্রে সেম তাই মান হবে।
বর্গক্ষেত্রের ক্ষেত্রেও কি হবে, যার বাহুগুলা প্রত্যেকটা কি হবে, সমান হবে। এটা কিন্তু আমাদের কোনো বই দেখে পড়া না, এমনি আমরা একটা ছবি দেখে বলতে পারি, যার প্রত্যেকটা বাহু কি হবে, সমান হবে। প্রত্যেকটা বাহু কি হবে, সমান হতে হবে, আর সমান্তরাল হতে হবে। কি হবে, সমান হতে হবে, আর কি সমান্তরাল হতে হবে। আর কি হবে, যার প্রত্যেকটা কোণ, এটার ক্ষেত্রেও কি হবে, 90 ডিগ্রি হবে। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তার মানে এটার ক্ষেত্রেও তোমার কি হবে, 90 ডিগ্রি ইন্টু 4, তাহলে কত হবে, 360 ডিগ্রি। এটা মজার বিষয় যে এইটার ক্ষেত্রে 360, এটার ক্ষেত্রে 360, এটা মজার বিষয়। আরেকটা মজার বিষয় হচ্ছে যে, যেটা খুবই মজার, যদি তুমি দেখো তোমারও অবাক লাগবে, যে এই একটা বৃত্ত, এর মানও কি হয়, 360 ডিগ্রি। এর মানে কি হয়, 360 ডিগ্রি। এটা কিভাবে পসিবল, কিভাবে সম্ভব, 360 ডিগ্রি, এটাও 360, এটাও 360, এটা তো আলাদা একটা জিনিস, এটা একটা আলাদা জিনিস। হ্যাঁ, তুমি যদি কি করো, এই পোর্শনটাকে কেচি দিয়ে কাটো, এই পোর্শনটা দিয়ে কেচি দিয়ে কাটো, এটাকে কেচি দিয়ে কাটো, এই কটাকে যদি একসঙ্গে লাগাও, তাহলে তোমার একটা বৃত্ত তৈরি হবে। তুমি বাড়িতে করে দেখবে, তোমরা বাড়িতে ভালো করে এটাকে একটা আয়তক্ষেত্র তৈরি করে, তারপর তার এই কর্নারগুলোকে এরকম গোল করে কাটবে, এখানে গোল করবে, এখানে গোল করবে, এখানে গোল করবে। যখন চারটা কোণাকে একসঙ্গে সেট করবে, তখন ওটা কি হয়ে যাবে, বৃত্ত হয়ে যাবে। তোমার যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা বলবে, কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি করে দেখিয়ে দিই। তাহলে কি হবে, বৃত্ত হবে। তার মানে বৃত্ত হবে, যদি বৃত্ত হয় তার মানে কত হবে, 360 ডিগ্রি। এখান থেকে আমরা আয়তক্ষেত্র থেকে আমরা একটা ইনফরমেশন, এই ব্যাপারটা কি জানলাম। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে সেম একই রকমই ফান্ডা আছে, একই রকমই ব্যাপার আছে। তো এইটুকু একটা বেসিক কনসেপ্ট আমাদের কি লাগবে অঙ্কগুলা করতে গেলে। তো এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি কি ব্যাপার আছে সেটা আমরা বুঝলাম। এরপরে আমরা আরেকটু এই জিনিসটাকে অঙ্কর ক্ষেত্রে কিভাবে মানে অ্যাপ্লিকেবল সূত্রগুলো, সেগুলো আমরা জানার চেষ্টা করব। এবার এখানে যেটা আছে, যে একটা আয়তক্ষেত্র রাখলাম। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটাকে একটা মনে মনে আয়তক্ষেত্র ধরে নিই। তো এখানে একটা ছবি, আয়তক্ষেত্রের ছবি ভালো করে আঁকলাম। এবার এর দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছু দেওয়া নেই, তো এটা মনে মনে যদি এটাকে এইভাবে ধরি, যে ধরলাম যে এর নাম দৈর্ঘ্য, এর প্রস্থ, এর একটা ক্ষেত্রফল আছে, কিছু আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল জিনিসটা কি এবার বুঝতে হবে। তো সবার প্রথমে যে ইম্পর্টেন্ট, আমরা প্রথমে প্রথমে আয়তক্ষেত্র সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের সূত্রগুলো সম্পর্কে আমরা জানবো। আয়তক্ষেত্রের সূত্রের ক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রের সূত্রগুলো কিভাবে আসলো, সেই ব্যাপারগুলো এক এক করে আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। এবার এটা যেরকম দৈর্ঘ্য আর কি প্রস্থ, তা আমি আগেই বলেছি যে এইটুকু আগে আমরা কি বলবো, প্রস্থ বলবো, মানে ব্রেথ বলে যেতে, এটাকে বলবো ব্রেথ বলে। এটা কি, এবার চেষ্টা হচ্ছে যে এখানে আমাদের ব্যাপারটা বুঝতে হবে যে কি আছে, যদি ক্ষেত্রফল পাই করি, ক্ষেত্রফল, তাহলে আমাদের কি করতে হবে, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু কি হবে, প্রস্থ। তো আয়তক্ষেত্র বর্গক্ষেত্রটা কি কম্পেয়ার করে করি, তাহলে বুঝতে তোমাদের কি সুবিধা হবে, কি বলো না? তাহলে আমরা কি করবো, এটাকে কম্পেয়ার করে করি, তাহলে দেখতে কি হবে, বা সূত্রগুলো কিভাবে আসলো, তাহলে বুঝতে কি হবে, সুবিধা হবে। এই পাশে আমরা, চলো এই পাশে আমরা কি করি, এটা আয়তক্ষেত্র, এটাকে বর্গক্ষেত্রের ছবি কম্পেয়ার করি। দেখতে পাচ্ছ বর্গক্ষেত্র হচ্ছে, তো এখানে আমরা এগুলো কি নাম দিয়েছি, বাহু। এগুলো কি বললাম, বাহু। এটা বাহু, এটাও বাহু, প্রত্যেকটাই বাহু। এটা কি হলো, বাহু, এটাও বাহু। তো এটার ক্ষেত্রে কি হলো, দৈর্ঘ্য প্রস্থ, আর এর সঙ্গে আমাদের লিখতে হবে বর্গ একক কথা লিখতে হবে। যতক্ষণ না আমি ইউনিট ইউজ করবো এখানে, যে মিটার না সেন্টিমিটার, ততক্ষণ কিন্তু আমাদের সূত্রের ক্ষেত্রে আমাদের কিন্তু বর্গ একক কথাটা আমাদেরকে ব্যবহার করতে হবে। ক্ষেত্রফল অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ভালো করে মন দিয়ে দেখো। তো এবার এটাকে যখন আমরা এভাবে করবো, তাহলে কি লিখবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক কথাটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এবার এটাকে যদি আমি এটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি কম্পেয়ার করি, বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল যদি বার করি, ধরলাম এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি লিখবো, যদি আমরা ধরি যে এটা বাহু না, এটাকে দৈর্ঘ্য ধরলাম, এটা কি ধরলাম, প্রস্থ ধরলাম, দৈর্ঘ্য প্রস্থ। তার মানে কি, এইটার সঙ্গে এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। সেম একই রকম ফান্ডা, একই ফান্ডা আছে, যেহেতু এদিকে দুই দিকে সমান আছে, মানে দৈর্ঘ্য প্রস্থ, মানে যদি এটাকে আমরা মনে মনে যদি ধরলাম এ, এটাকে যদি, তাহলে আমাকে কি করতে হবে, একেও ধরতে হবে, তার মানে এর সঙ্গে একে গুণ করতে হবে।
তার মানে বর্গ করতে হবে। কি করতে হবে? বর্গ করতে হবে, মানে সেই সংখ্যার সঙ্গে সেই সংখ্যাটাকে কিন্তু গুণ করতে হবে। তাহলে এর সঙ্গে এ কে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? এ স্কয়ার হয়ে যাবে। আর এর সঙ্গে আমাদের এইভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর এটার ক্ষেত্রে যদি আমরা একে এ ধরি, একে কি ধরি? এ ধরি, আর একে তাহলে আমাদের কি ধরতে হবে? বি ধরতে হবে। এটা কিন্তু একে আমরা কিন্তু এ ধরতে পারবো না, কারণ এটা সেম না, এটা আলাদা। এই জিনিসটাই আলাদা। এইটার যা লেন্থ আছে এর তার লেন্থ সমান না, এটা কি ব্রেথ। এটা হচ্ছে আমাদের সমস্যা। এটার ক্ষেত্রে আমাদের সূত্রটার ক্ষেত্রে যখন আমি সূত্রটা অ্যাপ্লাই করবো, এখানে নাম্বার থাকতে পারে, এখানে এবি দিয়ে বোঝাচ্ছি, কিন্তু এবি না, এটা অন্য নাম্বার দিয়ে হতে পারে, 5, 10, 15 যাই থাকতে পারে। তো তখন তোমার কি করতে হবে? এর সঙ্গে কি করতে হবে? গুণ করতে হবে। দৈর্ঘ্যের সঙ্গে প্রশ্ন কি করতে হবে? গুণ করতে হবে। সূত্রটা কোথা থেকে আসলো? এই ক্ষেত্রফল জিনিসটা কি? ধরো তোমার একটা আয়তক্ষেত্র জিনিস রাখা আছে বাড়িতে। এবার তুমি একটা দোকানদারকে বললে যে এর উপরে একটা ঢাকনা লাগাতে হবে, তো একে ঢাকতে হবে, তো এরকম সাইজের একটা আমাকে কোনো কিছু একটা প্লেট বানিয়ে দাও। তো ও কি করবে? ও তোমাকে সবার ফার্স্টে জিজ্ঞাসা করবে এর দৈর্ঘ্য কত আর প্রস্থ কত। ওর যদি দৈর্ঘ্য প্রস্থটাও জেনে যায়, ও কিন্তু ওটা ক্ষেত্রফল আকারে একটা ও প্লেট বানিয়ে দেবে। এটা হচ্ছে ক্ষেত্রফলের কাজ, মানে প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার করি। আমরা যে কোনো আমরা ক্ষেত্রফল মাপি, বা ঘরের বা বাড়ির যে কোনো, বা একটা বিছানার চাদর তৈরি করলাম, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্থ মাপি। বা একটা কোনো একটা হয়তো খাট বানালাম, সেই ক্ষেত্রেও আমাদের কি হয়? ক্ষেত্রফলটা শুনে যে কতটুকু লম্বা হবে, কতটুকু চওড়া হবে, তারপরে সেই হিসাবে সেই জায়গাটা যে কতটা ব্লক করে আছে, কত জায়গাটা, মানে জায়গাটা কতটা ব্লক করে আছে, যে কতটা এরিয়া নিয়ে আছে, সেটাকে বলছে ক্ষেত্রফল। এটা ভালো করে বুঝতে হবে। তো এইবার এখানে যে ক্ষেত্রফলের যে অঙ্কটা আছে, কি আছে? দৈর্ঘ্য প্রস্থ একক। তো এখানে যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাদের কি হয়? এখানে কিন্তু আমি ইউনিট এখনো ব্যবহার করিনি। যতক্ষণ না আমি ইউনিট ব্যবহার করবো ততক্ষণ আমরা এই কথাটা লিখবো। এই ক্ষেত্রে আমরা কি লিখবো? এ ইন্টু বি লিখবো, আর সঙ্গে বর্গ একক কথাটা লিখবো। বর্গ একক কথাটা লিখবো। এটা গেল ক্ষেত্রফলের সূত্রটা। এবার হবে এটার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি লিখতাম? তাহলে আমাদের কি লিখতে হতো? এখানে লিখতে হতো বাহু এ, বাহু, বাহু লিখে তুমি কি করতে পারো? বাহু ইন্টু বাহু বর্গ একক। তার মানে কি এর সঙ্গে একে তুমি কি গুণ করছো? তার জন্য কি লিখলাম? বাহুর সঙ্গে কি করবো? বাহু, মানে এর সঙ্গে কি তুমি গুণ করছো? দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করছো, তার মানে বাহু বাহু। তার মানে এটাকে যদি একবারে লেখো তাহলে কি লিখতে পারো? বাহু স্কয়ার লিখতে পারো। আর তার সঙ্গে অবশ্যই বর্গ একক কথাটা লিখতে হবে, যতক্ষণ না আমি এখানে কোনো ইউনিট ব্যবহার করছি। এটা হলো ক্ষেত্রফলের ক্ষেত্রে। এবার আমরা ক্ষেত্রফলের পরে যদি আমরা পরিসীমার ক্ষেত্রে যাই, এই দুটো সূত্র খুবই ভাইটাল, খুব ইম্পর্টেন্ট। এই সূত্র থেকেই সবগুলো সূত্র আস্তে আস্তে আমরা কি করবো? বের করবো। সূত্রগুলো কিভাবে বের করতে আমরা বুঝে যাবো। এবার আমরা পরিসীমার ক্ষেত্রে আসবো। পরিসীমার ক্ষেত্রে একটা জিনিস দেখো তোমরা, এটা কিন্তু অবশ্যই ক্লাস 5 থেকে যে কোনো ক্লাসে সবাই দেখতে পাবে। মানে এই ক্লাসটা যেটা আছে খুবই ইন্টারেস্টিং, আর খুবই সহজভাবে এটা বোঝানো হচ্ছে, তোমরা ভালো করে দেখতে পাবে। এবার এখানে আমরা যদি পরিসীমার সূত্র করি, পরিসীমার সূত্রটা কি হবে দেখো? পরিসীমা, এরও পরিসীমা লিখলাম, এরও পরিসীমা, এরও পরিসীমা। জিনিসটা আমি কি বলছি? ব্যাপারটা কিন্তু একই, বুঝলে সেম ব্যাপারই আছে। শুধু খালি কি এটা চারদিকে কি সমান, এটা কি লম্বা, দিকটা কি চওড়া লম্বা আলাদা আলাদা। এবার এই পরিসীমা বের করতে গেলে আমাকে একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে টু, তারপরে কি দৈর্ঘ্য, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস কি হবে? প্রস্থ, তারপরে কি লিখবো? একক। এইখানে কিন্তু বর্গ কথাটা লিখবো না, ক্ষেত্রফলের ক্ষেত্রেই আমার বর্গ কথাটা লিখতে হবে। টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমাদের মনে রাখতে হয়, কিন্তু এটা আসলে কি, এটা কেমন করে হলো, সেই ব্যাপারটা আমাদের জানার কথা খুব ইম্পর্টেন্ট। সেই ব্যাপারটা আমরা জানবো। সেম এটার ক্ষেত্রে আমরা কি করবো? এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? কত কত আছে এই ব্যাপারটাকে যদি ক্লিয়ার হয়ে যায়, এই সূত্রটা অটোমেটিক ভালো, মানে খুব সুন্দর করে চলে আসবে। এই সূত্রটা আমি বলে দিচ্ছি, এটা 4 ইন্টু বাহু সূত্র। এই সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু একক। এবার 4 ইন্টু বাহু একক কেন হলো, এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, এটা অটোমেটিক হয়ে যাবে। আশা করি এটার জন্য, এই জন্য আমি দুটোকে কিন্তু কম্পেয়ার করে দেখাচ্ছি। কম্পেয়ার করে দেখালে কি হবে? তোমাদের বুঝতে পারবে, সুবিধা হবে। এবার এই জিনিসটা আসলো কেমন করে? পরিসীমা জিনিসটা কি, সেই ব্যাপারটা বুঝতে হবে। পরিসীমা, ধরো তোমার একটা কি আছে? একটা বাড়ি আছে, বাড়ির চারদিকে তুমি কি করবে? ঘেরা দিচ্ছ। ঘেরা এরিয়ার মধ্যে কি হচ্ছে? একটা সুন্দর করে চারদিকে ঘেরা দেয় সবাই বাড়িতে, সেটাকে পরিসীমা বলে। এবার ঘেরা দিতে গেলে তুমি একটা জিনিস দেখো, তুমি যখন একটা বাড়িতে ঘেরা দিবে, তুমি একটা এরকম বাড়িটা দিয়ে আয়তক্ষেত্রাকার হয়, এরকম ঘেরা দিচ্ছ। এখানে এখানে তোমার বেড়া দিচ্ছ, এদিকেও বেড়া দিচ্ছ। তার মানে তুমি দেখো ঘেরাটা যখন দিচ্ছ, ধরো তুমি এই পরিসীমা সূত্র তুমি ভুলে গেলে, এই সূত্রটা তুমি জানো না, এই সূত্রটাকে তুমি কিভাবে মনে করবে, কিভাবে ভুলে গেলে সেটাকে কিভাবে অ্যাপ্লাই করবে সূত্রটাকে, সেটা কিভাবে করবে, এই সূত্র তুমি ভুলে গেছো। এইবার ধরো এটাকে পরিসীমা আমাকে বের করতে হবে। তো আমি এটাকে যদি ধরো এটা এ ধরেছে, এটা বি ধরেছে, তো সাপোজ
এটাকে যদি আমরা এ ধরি, এখানেও আমি বলছি এ, এটা বি, তার মানে এটাও এ হবে, এটাও কি হবে, বি হবে। এবার সূত্র কথা ভুলে যাও, অঙ্কটাকে তুমি কিভাবে করছি সেটা দেখো। তো এটা যদি এরকম হবে তখন তুমি কি করবে? আমি কিন্তু প্রথমে এ বি দিয়ে দেখাচ্ছি, যখন আমি অঙ্কগুলো করবো তখন কিন্তু অঙ্ক দিয়ে দেখবো তোমরা। তো প্রথমে এটা দেখো, বুঝতে সুবিধা হবে। তো এবার এটাকে যখন আমরা করবো, করার পরে আমরা কি করবো দেখো, যে পরিসীমা দেখলাম, পরিসীমা লেখার পর এই যে এই জায়গাটা যে আছে আমরা কি করবো দেখো, এখানে একটা এ আছে, কিচ্ছু করবো না, এ প্লাস এই যে এই এ আবার এই বি, তো চারদিক থেকে কি করবো, যোগ করবো, চারদিক থেকে কি করবো, যোগ করবো। আবার এ লিখলাম, আবার কি লিখলাম, বি লিখলাম। তাহলে দেখো এখান থেকে স্টার্ট করলাম, এই একে যোগ করলাম, একে যোগ করলাম, একে যোগ করলাম, একে যোগ করলাম। এবার তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো সবকটা এ দুইটা আছে, বি দুইটা আছে, আছে কিনা? তো এটাকে তুমি যদি যোগ করো তাহলে কি হবে, টু এ, আর এখান থেকে যদি বি কে যোগ করো তাহলে টু বি হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? ভালো করে ধ্যান দিয়ে দেখো, কিন্তু হচ্ছে কিন্তু। এবার তুমি এখানে তুমি যদি টু কমন নাও তাহলে কি হবে, এটা আসতেছে। তো দেখো তুমি অটোমেটিক দেখো, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সূত্রের মধ্যে তোমার চলে এসেছে। তাহলে এইটা কত একটা মানে মানে কত সুন্দর একটা ব্যাপার আর কি, যে আমাদের সূত্রটা আসলে কি আসছে। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ তোমার চলে এসেছে এখানে সূত্রটা। এই কনসেপ্টটা কি ক্লিয়ার হলে কি হবে, সূত্রগুলো আমরা কোনো সময় কিভাবে হলো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কেউ বুঝলোই না, জাস্ট টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ওটা না, ওইভাবে ব্যাপারটা বুঝলে আমরা কোনোদিনও পরে বড় অঙ্কগুলো করতে আমাদের সমস্যা হবে, আমরা ব্যাপারই বুঝলাম না কি আছে। এবার তোমার নেক্সট এটা, তাহলে এটা তাহলে তুমি তাহলে হয়তো বলবে যে তাহলে এটা কিনা ফোর বাহু, ফোর ইন্টু বাহু কেন হয়, সেম একই রকম ব্যাপার আছে, একই রকম ব্যাপার। ধরো এখানে আমি এ লিখলাম, এখানে কি লিখলাম, এ লিখলাম, এখানে এ লিখলাম, তো এই যে এ লিখলাম, এটাকে এর সঙ্গে কম্পেয়ার করি, এর সঙ্গে কম্পেয়ার করি, এখানে লিখলাম পরিসীমা। যদিও বা একটু একটু পরিষ্কার কম হচ্ছে, তোমরা ভালো করে ধ্যান দিয়ে দেখো, দেখো সব বুঝে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এবার এখানে দেখো, এই জায়গাটার মধ্যে তুমি কি করবে, চার দিকটা কি বলবো আমি যোগ করতে হবে, এটার মধ্যে তুমি যোগ করবে। তাহলে এ প্লাস কয়টাই আছে, চারটাই আছে, এ প্লাস এ প্লাস এ, তো চারটাই আছে, এটা সেটাকে আমরা ফোর এ লিখতেই পারি, তাই না? ফোর এ যদি লিখে যাই তাহলে তো অটোমেটিক আমাদের সূত্র চলে এসেছে, দেখো ফোর ইন্টু বাহু, মানে এ মানে তো বাহু, তাহলে সূত্র আমাদের চলে এসেছে। জাস্ট এরকম সিম্পল ব্যাপার আছে। এই ব্যাপারগুলো একটু কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করবো, ক্লিয়ার করলে ক্লাস ফাইভ গুলো, ক্লাস সিক্স গুলো, ক্লাস সেভেন গুলো কোনো ব্যাপার না, খুব একদম জলের মতো পরিষ্কার অঙ্ক হয়ে যাবে। জাস্ট তোমরা এটাকে ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ, দেখার জন্য।